বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং সংসদ সদস্য থাকাকালীন তিনি একাধিক সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি শাহ আলম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। গত সোমবারে হাইকোর্ট একটি রুল ইস্যু করেছে, যদিও রুল তো রুলই। সেটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক এবং জুলাইয়ের অগাস্টের অভ্যুত্থানের শহীদদের কেন জাতীয় শহীদ ঘোষণা করা হবে না। সো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে ছোট্ট করে মন্তব্য শুনতে চাই পরবর্তী প্রসঙ্গে যাবার আগে। মিস্টার সরদার সাখাওয়াত হোসেন বকুল। ধন্যবাদ জিলু সাহেব। আপনি যে কথাটি বলেছেন যে হাইকোর্টের একটা রোল গত সোমবার দিন দিয়েছে, জুলাই আগস্ট বিপ্লবে যারা মারা গেছেন তাদেরকে কেন জাতীয় শহীদ ঘোষণা করা হবে না। উইথ অল হাম্বলনেস টু মাই রিলিজিয়ান, যতটুকু আমার জ্ঞান আছে, আমার দিন, আমার কোরআন, আমার নবীজি রেখে যাওয়া হাদিস, সেখানে কারা শহীদ হিসেবে পরিগণিত হবেন আল্লাহর কাছে বা এই দুনিয়াতে, সেটা ডেফিনিশন দেওয়া আছে। আমি অধিক ব্যাখ্যায় যেতে চাই না। যদি সেই ব্যাখ্যার ভিতরে, সেই আইডেন্টিফিকেশনের ভিতরে আমার আল্লাহ যে আইডেন্টিফিকেশান দিয়েছেন ওটার ভিতরে যদি পড়েন, তারা শহীদ হিসাবে গণ্য হবেন। যদি না পড়ে, তাহলে হাইকোর্ট কিভাবে রুল দিয়েছে ইসলামিক ডাইরেক্টিভসের বিরুদ্ধে এটা যায় কি না, আমি আশা করব আমাদের লয়াররা সেই সাইডটাও দেখবেন। ধন্যবাদ আপনাকে। জাতীয় সংস্কারক প্রফেসর মোহাম্মদ ইউনূস, সংস্কার বলতে কিছুই এখনও হয় না। আমি ওনাকে কীভাবে সংস্কারক বলবো, বরং একটার পর একটা ফেইলিয়ার দেখতেছি, একটার পর একটা হোস্টাইলিটি ইন দ্য পলিটিক্স অফ দ্য কান্ট্রি, একটার পর একটা ডিভিশন অ্যামাং দ্য পলিটিশিয়ানস অ্যান্ড দ্য নেশনস আই এম অবজার্ভিং ফ্রম হিজ অ্যাক্টিভিটিস। উইথ অল রিগার্ডস টু হিম, উনি আমার জাতির গর্ব, উনি নোবেল লরিয়েট, উনি বয়োবৃদ্ধ মানুষ, আমি অশ্রদ্ধা করে বলতে চাই না, বাট হি ইজ এ টোটাল ফেইলিয়ার এজ এ চিফ অফ দ্য গভর্নমেন্ট। কাজে ওনাকে আমি সংস্কার বলবো, উনি কোনো সংস্কারিত করতে পারেননি। মিস্টার শাহ আলম, জাতীয় শহীদ, জাতীয় সংস্কারক, জাতীয় শহীদ, এটা তো আমি প্রথমে বলবো এই টার্মগুলো নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করা হচ্ছে। এটা কোনো কারণে হাইকোর্ট এটা এই রুল দেওয়ার ঠিক হয়েছে বলে আমার মনে হয় না। হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি, কেননা আমাদের আগের শহীদগুলো হাইকোর্ট থেকে কোনো ভার্ডিক্ট আসে নাই। জনগণের ভার্ডিক্টেই আজ সালাম, বরকত, রফিক, জব্বার জনগণের হৃদয়ে আছে। শহীদরা জনগণের হৃদয়ে থাকবে। তাদের এই জনগণের জন্য তারা কাজ করেছে, জনগণের হৃদয়ে তারা অবিনশ্বর হয়ে থাকবে। এটাই আমরা আমাদের রাজনীতির জীবনে সেটাই বুঝছি। এই হলো, এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা, নতুন বিতর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তাদের অবদানকে আমরা অনস্বীকার্য, আমরা স্বীকার করছি। তাদের এই অবদানের কারণে স্বৈরাচার বিদায় হয়েছে, এটা জাতি স্বীকার করে, এবং এই ভার্ডিক্টের মধ্যে দিয়ে তাদেরকে একটা বিতর্কের সুযোগ করে দেওয়া হলো। এটা প্রয়োজন ছিল না। আর জাতীয় সংস্কারক এটারও কোনো প্রয়োজন নাই। সংস্কার তো সংস্কার তো উনি করতে পারেন নাই, উনি বলছেন। এখনও সংস্কার যে কমিটি, যেটা বিশেষ করে সংবিধান সংস্কার কমিটির যেটা হয়েছে আলী রিয়াজের নেতৃত্বে, সেখানে আমরা গিয়েছিলাম। সেই সংস্কারকে নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্ক যেমন ফোর্স প্রিন্সিপাল থাকবে কি থাকবে না, তারপর ৭২-এর সংবিধান থাকবে কি থাকবে না, এটা বাতিল করতে হবে, পুনর্লিখন করতে হবে। আমরা বলছি যে বাতিল এবং পুনর্লিখনের কোনো প্রয়োজন নাই। এটার মধ্যে ব্ল্যাক লস যেগুলো আছে সেগুলো বাতিল হইতে পারে, সেটা হইতে পারে এইটার। আর সেখানে ক্ষমতার ভারসাম্যের বিষয়ে যেগুলো আছে সেগুলো হইতে পারে। তাহলে এই যে বিতর্কগুলো সৃষ্টি করলেন, উনি তো সেই কমিটির প্রধান, আলী রিয়াজ
হলো এটার সহসভাপতি। তো এই তো জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংস্কারের যে এজেন্ডা করে নতুন করে ওনারা নিয়ে আসলেন, সেই বিষয়গুলো ছিল না। জুলাই অভ্যুত্থানে যেটা ছিল মূলত এক দফা এক দাবি আর বৈষম্য, যে স্বৈরাচার তুই কবে যাবি, ৭২-এর সংবিধান বাতিল করে দিতে হবে, ৪ নীতি বাতিল করে দিতে হবে, এরকম কোনো বিষয় এখানে ছিল না। তাইলে এগুলো এনে যে সংস্কারে ঢুকানো হলো, তাইলে উনি তো এটাতে বিতর্কে পড়ে গেলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে বিতর্কে পড়ে গেছেন এবং জাতিকে বিভক্ত করে ফেলছেন। জুলাই অভ্যুত্থানে এই এজেন্ডাগুলো ছিল না, পরে সেগুলো নিয়ে আসা হলো এবং এর মধ্য দিয়ে তাদের অন্য উদ্দেশ্য সামনে চলে আসলো এবং স্বৈরাচার বিরোধী যেই অভ্যুত্থানটা হয়েছে সেখানে যে জাতীয় ঐক্যের মাত্রা সৃষ্টি হয়েছিল সেটা ভাগ হয়ে গেছে, যার ফলে এই বিতর্কিতমূলক এজেন্ডা আনার ফলে এই সাধারণ ছাত্র সমাজ সেখান থেকে সরে গেছে। তাইলে উনি যে মানে জাতীয় সংস্কারক, উনি তো এখানে ইম্পার্শিয়াল না। উনি এই সংস্কারের এই এজেন্ডাগুলোকে কোনো আবার যে এজেন্ডাগুলো যেগুলো আসছে ৭২-এর সংবিধান এগুলো নিয়ে, ওগুলোকে তো স্টপ করেন নাই যে ওই বিতর্কে যেও না। হ্যাঁ, আমরা সংস্কার মানে অ্যাকাউন্টেবিলিটি আনতে চাই, দায়বদ্ধতা আনতে চাই দেশ এবং রাষ্ট্রের মধ্যে, তার মধ্যেই থাকো। কিন্তু ওই এজেন্ডাগুলি এনে তো উনি মানে বিতর্কে পড়ে গেছেন। তাহলে জাতীয় সংস্কারক কীভাবে হয়? জি, আমি সংস্কারের প্রসঙ্গটাতে একটু পরে আবার আসতেও হবে আলোচনায়, কিন্তু তার আগে একটু আলোচনা করতে চাই যে এখন দেশে যা ঘটছে, যেই ব্রুটালিটি আমরা মিটফোর্ডে দেখলাম, খুলনায়, অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলে হত্যা, সংঘাত এবং তার পাশাপাশি চাঁদাবাজি, দখলদারিত্বের যেসব খবরাখবর পত্রপত্রিকা আসছে বা মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। সো আমি একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই যে এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, এর থেকে পরিত্রাণের উপায় কি, দায় কার, এবং মিস্টার বকুল আপনাকে প্রশ্নটা করতে চাই, যেহেতু অভিযোগের তীর অন্যান্য রাজনৈতিক দল থেকে পুরোপুরি বিএনপির উপরেই বেশি এবং এই ঘটনাগুলোর অনেকগুলোর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতাও আছে। তো অনেকে মনে করেন যে দিন যত গড়াচ্ছে বিএনপি তত তার মানে লুজিং দ্য গ্রাউন্ড। আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে যেটা বলেছেন, সকল রাজনৈতিক দলের বর্তমানে চলমান সহিংসতা দায়ে বিএনপির দিকে, সকল রাজনৈতিক দল, মোস্টলি ফ্রম জামাত অ্যান্ড এনসিপি, ইসলামী আন্দোলন, এরাই তীর আমাদের দিকে। আমি একটা কথা আপনাকে বলতে চাই, একটু সময় দেবেন। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি তৎকালীন বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছে। 2002 সনে আপনার ক্লিন হার্ট এবং এলিট ফোর্স র্যাব গঠন, কিন্তু দেশে সংঘাত সহিংসতাকে বন্ধ করার জন্য আমাদের নেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। যদিও সাংগঠনিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, যেই ক্ষতির জের আমাদেরকে গত 17 বছর বহন করতে হয়েছে, তারপরও দেশের বৃহত্তর স্বার্থে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। আপনি নিশ্চয়ই অবজার্ভ করবেন, এই জুলাই অভ্যুত্থানের পরে আমাদের নেতা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হসপিটালে থেকে 7ই আগস্টে যে ভাষণটি দিয়েছিলেন পল্টনে, সকল প্রতিহিংসাকে ভুলে গিয়ে সকল সহিংসতা দুর্নীতি পরিহার করে জাতির নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল নেতৃবৃন্দকে কাজ করার জন্য। ভিসা আমি আপনাকে এই কথাটা বলতে চাই, বিএনপি ইজ এ ভেরি ভেরি উইক অর্গানাইজেশন। সকল মানুষ এক মনের না। কিছু কিছু দেখেন, যদি কোনো বাড়িতে বাজারে আগুন লাগে, হাজার হাজার মানুষ যায়। আমি বলতে পারবো না যে হাজার হাজার মানুষ আগুন নিভাতে যায়, তার মধ্যে লুটেরা যায় একটা বিরাট রূপ। এখন বিএনপির অজান্তে, আমাদের অজান্তে অনেক লুটেরা, সন্ত্রাসীরা ঢুকতে পারে, বিভিন্ন জায়গায় কাজ করতে পারে। আপনাকে জাস্টিফাই করতে হবে হাউ মাচ উই আর গিভিং আওয়ার সাপোর্ট টু দেম। যতগুলি ঘটনা খারাপ ঘটেছে, প্রত্যেকটা ঘটনায় প্রমাণ করে আমাদের নেতা তারেক রহমান দল থেকে 4000 উপরে বহিষ্কার করেছে, কয়েক হাজারকে শোকজ করেছে। যেটা মিরপুরের ঘটনা, এই ঘটনাতে কিন্তু সাথে সাথে মানে এটা ভাইরাল হওয়ার সাথে 24 আওয়ার্সের ভিতরে 5 জনকে বহিষ্কার করা হয়েছে।
কিন্তু এই ব্যাপারে আমি কিছু প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। এই যে মার্ডারটা হলো, অবশ্যই যারা তারাই করেছে। এই একজন খুনি কিন্তু একজন এনসিপি নেতার সাথে ছবি তুলেও ছেড়েছে ভিডিওতে। এই ঘটনাটা প্রথম যে স্ল্যাপটা দিয়ে তার মাথায় মারা হয়েছে, আমি শাহ আলম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, ইট ওয়াজ এনাফ টু কিল হিম অ্যান্ড হি ওয়াজ ডেড। তারপরে উপর্যুপরি 14 বার 15 বার এত বড় স্ল্যাপ দিয়ে যে তার উপরে এতক্ষণ ধরে মারা হলো, হোয়াই? এক। নাম্বার 2, যে যারা খুন করেছে তাদের যে অ্যারেস্ট হয়েছে তার একজনের হাতে একটা পিস্তল ছিল। যেই লোকটাকে মারা হয়েছে তাকে রাস্তায় আনা হলো কখন, কোত্থেকে আনা হলো, ওইটা কিন্তু আননোন টু আস। যেখানে তাকে নিয়েছিল, পত্রিকা এসেছে তাকে কোথাও ধরে নিয়ে গেছিল, ওইখানে তো গুলি করে মেরে তাকে ফেলে দিতে পারতো রাস্তায়। ওই কাজটা না করে তাকে জনসমক্ষে এনে এতবার স্ল্যাপ দিয়ে মেরে তাকে হত্যা করা হলো কাকে দেখানোর জন্য? টাকার হয়তো গণ্ডগোল, এটা তো প্রতিহিংসা না যে ও মানে তার বাইকে খুন করেছে কাজে আমি আরও কষ্ট দিই পারবো, নট দ্যাট, ইট ওয়াজ দ্য ম্যাটার অফ মানি। তো এতবার এতক্ষণ কেন দেখানো হলো? এতক্ষণ ভিডিও করলো কে? এর খুব সন্নিকটে ছিল র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী ছিল, তারা দেখলো, কিন্তু তারা কেন গেল না এগিয়ে? এখানে অনেকগুলি ঘটনা আছে যেটা সন্দেহের সৃষ্টি করে। নাম্বার, এটা গেল একটা সাইড। দ্বিতীয়, ওই রাত্রেই শুক্রবার সারা বাংলাদেশ ব্যাপী মৌলবাদীরা এবং সাথে এনসিপি মিছিল করলো। মিছিলে কি ভাষাগুলি ব্যবহার করলো আমাদের নেতা তারেক রহমান সম্বন্ধে আপনারা জানেন। আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট দ্যাট আগলি স্লোগানস। এতে কি বোঝা হয়েছে? যাতে একটা ইস্যু তৈরি করার জন্য ইট ওয়াজ এ প্ল্যান্টেড গেম। আই মাইট থিঙ্ক লাইক দ্যাট এজ এ মানে প্রুডেন্ট সিটিজেন অফ দ্য কান্ট্রি। ইট ওয়াজ প্ল্যান্টেড যে এই হবে, আমরা এই করবো। আদারওয়াইজ তারেক রহমানের নাম আসে কেন? তারেক রহমান তো খুন করেননি। মানে নোংরা ভাষায় স্লোগান বানিয়ে আমাদেরকে বলা হয় কেন? তার মানে এটার পিছনে একটা মোটিভ ছিল, যেটা শাহ আলম সাহেব বললেন। আপনি যখন প্রথম আমাকে ফ্লোর দিলেন, আমি খুব সংক্ষিপ্ত ভাষায় বলেছি যে উনি কোনো সংস্কার করতে পারেনি। আসলে উনিও বলেছেন, হি ওয়ান্টস টু ডিভাইড দ্য নেশন। হি ওয়ান্টস টু ডিভাইড দ্য নেশন এন্ড টু রুল ওভার দ্য কান্ট্রি। দ্যাট ইজ হিজ মেইন মোটো। উইথ অল রিগার্ডস টু হিম, আই ওয়ান্ট টু টেল ইট টু দ্যাম। আমাদের উপরে আসবে, আমরা বড় দল, আমরা অস্বীকার করবো না, দায় অস্বীকার করি না, আমাদের নেতা তারেক সাহেব অস্বীকার করে না। বাট আমরা তো বিচার করতেছি, কঠিন করতেছি, আস্তে আস্তে এটাকে স্ট্রিমলাইন করার চেষ্টা করতেছি। এই জন্য আমাদের বিরুদ্ধে এক্ষুনি স্লোগান দিতে হবে, আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিতে হবে। এগুলি তো বোঝা যাচ্ছে কারা করতেছে। ইট ইজ এ কনস্পিরেসি টু লিঙ্গার দ্য ইলেকশন টাইম, নট টু ডু দ্য ইলেকশন। বিনা ইলেকশনে একটা, এবং এই যে জিনিসগুলি ঘটতেছে যে লোর ভাই, আমি আপনাকে বলি, দিস অল আর ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকশন। একটা অনির্বাচিত সরকার ক্যানট বি দ্য রিপ্লেসমেন্ট অফ ইলেক্টেড গভর্নমেন্ট। ভালো করুক মন্দ করুক, একটা ইলেক্টেড গভর্নমেন্ট রিমেন্স অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, টু দ্য জার্নালিস্ট, টু দ্য মিডিয়া, টু দ্য অপোজিশন পার্টিজ। এই যে ওনার মতো বিজ্ঞ লোক এখানে আছেন, একটা বিরোধী দল একটা সরকারে যদি কেউ যায়, হি মাস্ট লিসেন টু হিম, বাট দিস গভর্নমেন্ট উইল নেভার লিসেন টু হিম। সো মিস্টার শাহ আলম, আমার যেটা প্রশ্ন যে দেশে একটা ইলেকশন যদি না হয়, এই বর্বরতা, এই নৃশংসতাকে কমিয়ে আনা বিএনপি কেন সব দল মিললেও পারবে না। কারণ একটা স্বার্থান্বেষী মহল আছে ইলেকশনকে ডিলে করার জন্য, এবং তারা গোপনে গিয়ে একটা গলির ভিতরে একজন হত্যা করবে, এই দায় সিপিবিও নিতে পারবে না, কন্ট্রোল করতে, এটা বিএনপিও কন্ট্রোল করতে পারবে। এখান থেকে আমার প্রশ্নটা যে এই দায় বিএনপির আসলে কতটা নেওয়া উচিত, বা তার দায় আসলে কি, বা অন্যান্য পুরো পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখেন যেটা ঘটছে। কিন্তু বা বিএনপির পক্ষ থেকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান যেটা বলছেন যে মানে তার ক্ষমতা তো সর্বোচ্চ একটা দল থেকে বের করে দেয়া, এর বাইরে কাউকে অ্যারেস্ট করা, কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা তো তার নেই। আপনি কি মনে করেন যে এই কথার যথেষ্ট যৌক্তিক, বা এই কথাই যথেষ্ট, বা সরকারের দিক থেকে আসলে কি করছে, পুলিশ কি করছে, আইন বিচার বিভাগ কি করছে, আমি নির্বাহী বিভাগ কি করছে? পারমিশন টু ইউ, যে এই যে দেশে সেনাবাহিনী আছে, আবার আরো 60 দিন বৃদ্ধি করা হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার, হোয়াট দিস সেনাবাহিনী ইজ ডুইং? Is there any compromise to administer the country with the police and the army? I don't find anything. আর্মি সেনাবাহিনী, আমি আপনাকে মানে অত্যন্ত গর্বের সাথে বলি, আজকে যদি আমাদের সেনাবাহিনীর নামে দেশে প্রত্যেকটা উপজেলায় যে 24 আওয়ার্সের ভিতরে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করব, ইট ইজ ভেরি ইজি ফর দেম। অনেকে মনে করেন যে আর্মিকে আসলে সেই পরিমাণ বলা হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে এনগেজ করা হচ্ছে না। সেই আমি সেটা জানি না, বাট আমাদের আর্মি যদি
এঙ্গেজ না করে, হোয়াই দ্য আর্মি ইজ নট সেইং দ্যাট, কারণ আর্মি তো ম্যাজিস্ট্রেটের পাওয়ার, আমরা তারা তো তো এটা বলছে, বলবো না। তারা তো দ্রুত ইলেকশন যে ব্যারাকে ফেরত যেতে চায়, সেটা তো তারা ব্যারাকে ফেরত যাওয়ার আগে তো দেশের এই হত্যা খুন বন্ধ করতে হবে, তাদেরকে মাঠে থাকতে হবে। সেজন্যই তারা বলছে যে ইলেকশনটা দ্রুত হওয়া দরকার। ইলেকশন দ্রুত, তো আমি বললাম আপনাকে ইলেকশন দ্রুত হওয়া দরকার, বাট ইলেকশনের যে 90 ডেজ যদি টাইম পাওয়া যায়, এর আগেও তো আর্মি মাঠে থেকে এই যে মানুষের এই যে খুন হচ্ছে, হত্যা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, বাস চাঁদাবাজি হচ্ছে, এগুলি তো বন্ধ করা উচিত। সেটা হয়তো যেহেতু আর্মিকেও নানাভাবে কোশ্চেনেবল করা হচ্ছে নানা মহল থেকে, নানা কর্নার থেকে, সে কারণেই হয়তো তারা যারা করে ওই তারা জায়গায় তারা তারা দেশের মঙ্গল চায় না। দে শুড বি আইডেন্টিফাইড ফার্স্ট হু আর ডুইং দ্যাট। দেশের আলম। যেটা আপনি বলছেন যে তারেক জিয়ার বিষয়টা বললেন যে আমরা তো সরকারে নাই, হ্যাঁ, এটা বলছে, এটা জাস্টিফিকেশন আছে। কিন্তু আমরা যেটা দীর্ঘ আমাদের রাজনৈতিক জীবনে যেটা দেখছি সেটা হলো আওয়ামী লীগ উনিও বললেন, বিজ্ঞ আলোচক, উনি ওনার অভিজ্ঞতা থেকে বললেন, আওয়ামী লীগ বিএনপি মধ্যে বিশেষ করে 70-এ এটাতে এখানে ক্যাডারগুলো লুম্পেনাইজড অ্যান্ড ক্রিমিনাল বটম লেভেলে দুই পার্টির মধ্যেই আছে। সেটার ভোগান্তি আওয়ামী লীগও ভুগেছে, এখন বিএনপি ভুগছে। হ্যাঁ, বটমের লুম্পেনাইজড ক্যাডার এটা দুই পার্টিতে আছে। এবং রাজনীতিতে যে মানি যখন পাওয়ারফুল হয়ে গেল, এই লুম্পেনাইজ ক্যাডারদেরকে ইউজ করা, হ্যাঁ, রাজনীতিতে ব্যবসায়ীরা ঢুকে যাওয়ার পর রাজনীতি কমার্শিয়ালাইজড অ্যান্ড ক্রিমিনালাইজড হয়ে গেছে এই জায়গাটা। এখান থেকে আওয়ামী লীগ বের হইতে পারে নাই। আওয়ামী লীগ আরও বেশি এটাতে সোয়ার হয়েছিল, এটাতে সে ব্যাংক করছিল। বিএনপিও এই ক্রাইসিসে পড়েছে। কিন্তু তারেক জিয়া যেটা বলছেন সেটাতে জাস্টিফিকেশন যেটা বললাম সেটা হলো, আমাকেও আমার বিএনপি করে সে পলিটিক্যাল, সে আমাকে বলতেছিল যে আমরা তো পাওয়ারে নাই, এখন আমাদের বিরুদ্ধে নানা রকমের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে, বহুমুখী ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হচ্ছে, আমাদের লোকরা চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায়, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু যে আমরা যদি এখন বাইরে আসি, এখন মানে আমরা পানিশমেন্টও দিয়েছি, আরও দেব, কিন্তু এখানে ফোর্স বাইরে থেকে খেলছে বলে মনে হচ্ছে। এটা আমাকে বলল যে আমাদেরকে নানাভাবে ডিসক্রেডিটেট করার জন্য এই খেলা হচ্ছে, এটা সে একটা বলল। আর হলো যে আমাদের বয়সী যে আমরা পাওয়ারে যাওয়ার পর আমরা যদি 2 বছরের মধ্যে এই যেগুলো লুটপাট বা চাঁদাবাজি হচ্ছে, আমাদের পার্টির লোকরা এটা করলে, আমরা যদি এদেরকে পানিশ করতে না পারি, সাইজ করতে না পারি, তখন আমাদের বিরুদ্ধে নেমে যাও। আমি বললাম আমাদের বিরুদ্ধে নেমে যাবো, রাস্তা নেমে যাব। হ্যাঁ, কিন্তু আমরা তো পাওয়ার নাই, হ্যাঁ, এইটার সুযোগ নিচ্ছে বিভিন্ন জন। আমরা করছি, আমরা করব, দৃঢ়তার সাথে আমরা করব, কিন্তু আমাদের তো লিমিটেশন আছে। আমাদের ইলেকশন অমুক সমস্ত বহু কিছু ফেস করতে হবে, সেখানে আমাদের ভিতর এই যে লাগাই দেওয়ার টেন্ডেন্সি, এখানে খেলার টেন্ডেন্সি আছে বলে আমাদের মনে হচ্ছে। এটা সেটা বলল, এই জায়গাটা ও একটু আমাদের মাথার মধ্যেও সেটা আছে। সেই জায়গাটা আর একটা এই যে পলিটিক্সের যেটা হয়ে গেল আর কি, সেটা ওইদিকে যে, আচ্ছা ওইটা আমি পরে বলবো। আর ইয়ার ক্ষেত্রে যেটা বলবো, বিএনপিতে যে বিএনপিকে আরও সেন্সিবল হওয়া দরকার তার দিক থেকে। তার ইলেকশন নিয়ে যে গেমটা হচ্ছে, বিশেষ করে, হ্যাঁ, সন্ত্রাসের কথা যেটা বললেন সোহাগ, হ্যাঁ, ওই পয়েন্টটা, সোহাগের কথাটা আমি বলি। সোহাগের বিষয়ে আপনি যেটা বললেন সেটি 3 দিন পর এখানে সোশ্যাল মিডিয়াতে আসলো, মেইন মিডিয়াতে 3 দিন ধরে আসলো না। এটাও একটা রহস্যজনক বিষয়, এটা কেন আসলো না। 2 নম্বর হলো যে এখানে ভিতরে এইটাতে মেটিকুলাস প্ল্যান যেটা বলা হয় গত জুলাই অভ্যুত্থানের আন্দোলনে, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো মেটিকুলাস প্ল্যান আছে কি না, এটাও খুঁজে বের করা দরকার। এটার মধ্যে
কেননা তারপর তো আমরা দেখলাম রাতে বেলায় বহু ফোর্স নেমে গেল, সেটাই বললাম আমি। হ্যাঁ, সেই ফোর্সের টার্গেট হয়ে গেল একটা। হ্যাঁ, তাহলে যে হত্যাকাণ্ডের বিচার চাওয়া এক জিনিস, আর ওইটাকে বেসিস করে অন্য একটা পার্টিকে টার্গেট করা আরেক জিনিস, এবং পার্টির প্রধান ব্যক্তিকে না ওইটা টার্গেট করা আরেক জিনিস। তাইলে ওইটা দিয়ে যে মানে এটার ম্যানিফেস্টেশন যেভাবে হলো, মিছিলগুলোর স্লোগান যেভাবে হলো, সেটা দিয়ে তো মনে হচ্ছে এটা মেটিকুলাস। জি, এই জায়গায় আমি আলোচনাটা আবার ওই জায়গায় যেটা হওয়া উচিত ছিল জুলাই আগস্টের পরে ঐক্যের, এখন তো ঐকমত্য শব্দটা, ঐকমত্য কমিশনও বাংলাদেশে প্রথমবারের মতো কাজ করছে, কিন্তু ঐক্যের জায়গায় আপনারা দুজনই বলছেন যে এটা বিভাজনের রাজনীতি আমরা দেখছি প্রমোট করা হচ্ছে। এবং আমার যেটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে, যে এই যে এখন জুলাই সনদ বা জাতীয় সনদ নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, বা জাতীয় ঐকমত্য কমিশন একটা ঐকমত্য প্রতিষ্ঠার কাজ করছে, এবং সোফার আই নো যে এটা হয়তো তাদেরকে জুলাইয়ের মধ্যেই বা মিড অগাস্টের মধ্যে শেষ করতে হবে, এবং এই সনদকে কেন্দ্র করেও বিভিন্ন সংগঠনের বিভিন্ন দাবি আছে। যেমন এনসিপি থেকে বলা হয়েছে যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয়। নির্বাচনের আলোচনাটা আমি যদি পরেও যাই, আমি শুধু এই ঐকমত্য প্রতিষ্ঠার কাজটা আসলে দীর্ঘদিন ধরে আমরা দেখছি কমিশন কাজ করছে, রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত মিটিং করছে। মিস্টার বকুল, আপনার কাছ থেকে শুনতে চাই যে দেখেন, একটা শব্দ আপনি এখানে ব্যবহার করেছেন, নির্বাচন নয় বলেছে এনসিপি। যে কথাটা শাহ আলম সাহেব বলেছেন, আই ওয়ান্ট টু কাম ব্যাক টু দ্যাট পয়েন্ট। জুলাই সনদ ছিল তো কোটা বিরোধী একটা আন্দোলন, জুলাই বিপ্লবটা কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনার বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ, আচরণ, কথাবার্তা, তার অ্যাকশন, ডিপ্লয়মেন্ট অফ পুলিশ টু শুট দ্য পিপল, বিভিন্ন কারণে গিয়ে এই আন্দোলনটা এক দফায় গিয়েছে শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন হয়েছে। এই যে কনস্টিটিউশনকে বিলুপ্ত করে দিতে হবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলতে হবে, এগুলি কি পার্ট ছিল জুলাই মুভমেন্টের? আজকে কথায় কথায় স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, এনসিপি জামাত তাদের পিআর পদ্ধতিতে পার্লামেন্ট ইলেকশন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নির্বাচন হবে। আরেকটা বড় কথা, তারা বিদেশিদের ভোটাধিকার এটা এক্ষুনি করতে হবে। আবার তরুণদের জন্য বিশেষ ব্যবস্থা, তরুণদের জন্য আলাদা বুথ করতে হবে। আমি একটা পয়েন্ট আপনাকে বলি, কোন সংবিধানে আছে, কোন পৃথিবীর ইতিহাসে আছে এই জিনিস যে 18 থেকে 33 বছরের বয়সী ছেলেদেরকে আলাদা বুথে ভোট দিতে হবে? ওয়াই? হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? ইট ইজ এ কনস্পিরেসি। শাপলা না দিলে নির্বাচন হবে না, ধানের শীষ বাদ দিতে হবে। আরেকটা ন্যারেটিভ এখন হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নেই। আমি আসতেছি একটা শাপলা না দিলে ধানের শীষ দিতে পারবে না। পিআর ছাড়া নির্বাচনে যাব না, স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এখন বলতেছে নির্বাচনের পরিস্থিতি দেশ নেই। তার মানে আমি যদি এগুলিকে এক জায়গায় করি, সমীকরণ করি, তাহলে দেয়ার ইজ এ ফোর্স, নিউ ফোর্সেস। বিশেষ করে আমি বলতে আমার কোনো দ্বিধা নেই, আমার হারাবার কিছু নেই, আমি ফ্রিডম ফাইটার, 71-এ মরতে পারতাম। এই ইসলামিক ফোর্সেস অ্যান্ড নতুন যুগ হয়েছে এনসিপি, তারা বলে পরিবেশ নেই, তারা একটা নির্বাচন চাচ্ছে না। তারা ভাবতেছে নির্বাচনটা হলে এখন বিএনপি এবং তার অ্যালায়েন্স, যারা সমমনা রাজনৈতিক দল, তারা মিলে ক্ষমতায় যাবে, আমরা তো ক্ষমতায় যেতে পারবো না। দ্যাটস ওয়াই দে ডোন্ট ওয়ান্ট এ ফ্রি ফেয়ার ইলেকশন ইন দ্য কান্ট্রি। তারা ইলেকশনকে পিছিয়ে এই যে গণ্ডগোলগুলি, আমি তো শতভাগ জানবো পৃথিবীতে এটা হয় না। আমি তো এটুকু বলতে পারি, এই ঘটনা থেকে যেটা এই যে আমাদের মিটফুডের যে হত্যাকাণ্ড, তার পরবর্তী যে অকারেন্সেসগুলি দেশে হয়েছে সারা রাতে, যেই দিকে এটা গিয়েছে, মানল ক্রিমিনালরা মাইট বি দে বিলং টু বিএনপি, বাট নট দ্যাট যে 5টা সেলের জন্য এন্টায়ার বিএনপি পলিউটেড হয়ে যাবে। এই 5 জনের জন্য কি হলো? তারেক রহমানকে শুয়োর কথা শুনতে হলো, আরও জঘন্য ভাষায় সংগঠনকে বিএনপিকে শুনতে হলো, বিএনপিকে রাজনীতি করা যাবে না, নির্বাচনের পরিবেশ নেই। সব কিছু ঘুরে ফিরে দেখা যায় নির্বাচনের পরিবেশ নেই, মানে তারা নির্বাচন চায় না। এবং এই নির্বাচন না যা হওয়ার কারণে প্ল্যান্টেড টেরোরিজম, ললেসনেস দেশে করতেছে, এবং সেটাকে কেউ কেউ সুযোগ দিচ্ছে। আমি মনে করি কেউ কেউ দেখতেছে মজা, যে করুক, আমরা পরে দেখব। এইভাবে দেশের নির্বাচনটাকে মানে পিছাতে চাচ্ছে। এই যে একটা অশুভ দৃষ্টি, এই যে জুলাই সনদের চেষ্টা করতেছে, এটা মাইন্ড করে, ইট মে বি এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন।
ইট মে বি অ্যাডেন্ডাম টু দ্য কনস্টিটিউশন যদি সকল রাজনৈতিক দল এক হয়, বাট সংবিধানকে ছিঁড়ে ফেলে দিতে হবে। আই অ্যাজ এ ফ্রিডম ফাইটার আই কন্টেন দিস কনস্টিটিউশন। হ্যাঁ, এটাতে যদি ভুলভ্রান্তি থাকে, এটাতে যদি ক্ষমতার ইমব্যালেন্সমেন্ট থাকে, এটাতে যদি দেশের স্বার্থ বিরোধী ইনইকুয়ালিটির দিকে কোনো ইঙ্গিত থেকে থাকে, হোয়াট এভার ইজ চেঞ্জেবল, এখানে অনেকগুলি আপনি কি দেখছেন কনসেনসাসের কোনো একটা জায়গায় তৈরি হওয়ার, মানে যে সময় সুযোগ এখন সামনে আছে? আমি বলতেছি মিড অগাস্টের মধ্যে যে এগুলি চেঞ্জ হইতে পারে। আমি আগেও আপনার এখানে বলেছি কি কি রিফর্ম করতে হবে সংবিধানে বা দেশে, এগুলি একটা চার্টার হইতে পারে অ্যামাং অল দ্য পলিটিক্যাল পার্টি। সেই চার্টারটাকে সকলে সাইন করে দিতে হবে যে নেক্সট যেই গভর্নমেন্টে আসবে তারা এটা করতে বাধ্য হবে। না হলে ওই যে উনি যেটা বলেছেন, আমাদের এক নেতা বলেছেন, উই অল দ্য পিপল উইল গো ইনটু অন দ্য স্ট্রিট অ্যাগেন অ্যান্ড এই গভর্নমেন্টকে আমরা বের করে দেব। কিন্তু ওইটা না, লিঙ্গার করা হচ্ছে কনসেনসাস। আমি বলি কনসেনসাস নেই, আমি 5টা সি বলবো আপনাকে। একটা কনফিউশন, একটা কন্ট্রোভার্সি, দেন কনফ্লিক্ট। এই লোকগুলি যারা এই মৌলবাদ এবং ইসলামিক ফোর্সেস অ্যান্ড এনসিপি, দে আর ক্রিয়েটিং কনফিউশন, সেইং স্মল ওয়ার্ডস, দেন দে আর ক্রিয়েটিং কন্ট্রোভার্সি, দেন দে আর গোয়িং টু কনফ্লিক্ট, যেটা ওই রাত্রে করেছে। দে ডু নট গো নিয়ার টু কনসেনসাস অ্যান্ড কম্প্রোমাইজ। যখনই কম্প্রোমাইজের সম্ভাবনা দেখা যাবে, কনসেনসাসের সম্ভাবনা দেখা যাবে, তারা আরেক দিকে যাবে যাতে নির্বাচনটা না হয়। ইট ইজ দ্য মেইন মোটো। আর নাই যে বিদেশিদের নির্বাচন, আপনি বলেন যে সাহেব আপনি অনেক অভিজ্ঞ লোক, একজন নাম করা জার্নালিস্ট, অনেক অ্যানালাইসিস করেন, এই 5-6 মাসের ভিতরে কি আমাদের বিদেশিদেরকে ভোটার করে ভোট নেওয়া কি সম্ভব? ইজ ইট পসিবল? পোস্টাল ব্যালট করলে আপনাকে টাইম লাগবে, ওইখানে গিয়ে ভোটার তালিকা করতে টাইম লাগবে, এনরোল লাগবে, ওইখানে ইলেকশন সিস্টেম আপনি কীভাবে করবেন, ওই গভর্নমেন্টের সাথে বসে করতে হবে। ওইগুলি করলে তো আপনি এখন তাদেরকে পারবেন না। বাট এটা একটা ইস্যু দাঁড় করিয়েছে। আই ওয়েলকাম, আমাদের বিদেশিরা অবশ্যই ভোট দেবে, বাট ইট টেক্স টাইম। প্রবাসীদের সেটা নেক্সট গভর্নমেন্ট এসে এর আগে পরবর্তী ইলেকশন আগে সেটাকে করতে হবে, আমিও চাই, বাট নট এক্ষুনি পারবে না। এইগুলি করে বাধাগ্রস্ত করা হচ্ছে। এই যে আরেকটা মানে এক একটা সিস্টেম, পানির মধ্যে জাপ দিয়ে বলে শাপলা দিতে হবে, শাপলা ছাড়া ইলেকশনে যাবো না। ভাই, নির্বাচন কমিশন যদি কোনো যুক্তিসঙ্গত কারণে শাপলা জাতীয় ফুল হওয়ার কারণে যদি কারো পকেটে না দিতে চায়, এটাকে সিম্বল না করতে চায়, হোয়াই শুড আই মাইন্ড ফর দ্যাট? আমাদের অন্য মার্কাগুলিতে একটা জাতীয় কোনো না, জাতীয় দুয়েলও নাই, জাতীয় কাঁঠালও নাই, জাতীয় ফলও নাই, মানে কোনোটাই নেই। এখন এটা জাতীয় ফুল, এটাকে যদি না দেয়, এটা নিয়ে করতে হবে, কেন অন্যটা নেই। এটা একটা মানে এক একটা স্টেজে এমনভাবে এক একটা ব্যারিকেড সৃষ্টি করতেছে দেশে যাতে একটা নির্বাচন না হয়, এবং সেই নির্বাচনের আবহাওয়াটা নাই বলে এই অনির্বাচিত একটা ফেল গভর্নমেন্টের আন্ডারে দেশে অরাজকতা হচ্ছে। সেটা বিএনপি করুক, জামাত করুক, এনসিপি করুক, যারাই করে এই সুযোগে করতেছে ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। আজকে একটা ইলেক্টেড গভর্নমেন্ট হলে মাইট বি মিস্টার শাহ আলম might contain a portfolio, you can contain a portfolio। সকল ভালো মানুষগুলো মিলে একটা সরকার চালিয়ে যে দেশটাকে ঠিক করবে, ওই পরিস্থিতি তারা নিতে চায় না। এদের একটা নিহিত রহস্য রয়ে গেছে, দেশটাকে যে তারা কোন দিকে নিতে চায় বুঝি বলবো না এখন, বাট এত সহজও হবে না। একদিনই জাতি কিন্তু আবার গর্জে উঠবে। মিস্টার শাহ আলম, ওই যে আমি বলছিলাম যে ঐকমত্য এবং ঐকমত্য প্রথম জায়গায় কোনো হোপ আছে যে আপনারা সবাই মিলে ঐকমত্যের যে জায়গাটা, এত কোয়েশ্চেন 166 আইটেম তারা প্রশ্ন এনেছে, আরও বহু প্রশ্ন তাদের ছিল। সেই প্রশ্নের মধ্যে আমরাও সেইটাতে পার্টিসিপেট করেছি, আমাদের পার্টি। কিন্তু সেখানে আমাদের মানে এখানে কোনো ঐকমত্যের জায়গা করলে এটা হবে না। কিছু ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তা 4 প্রিন্সিপাল তো বললাম, এগুলো নিয়ে তো কোনো ঐকমতের জায়গা নাই। আবার জুলাই সনদে মানে সংবিধানের পাঠ করতে হবে, এটাও তো ঐকমত হবে না। জুলাই সনদ এটা আমাদের এখানে 3 জোটের রূপরেখা ছিল, বিভিন্ন রকমের ছিল, এটা আলাদা একটা হইতে পারে, বাট এটার সংবিধানের পাঠ করতে গেলে এখানে বিতর্ক সৃষ্টি হবে এবং বিভক্তি হবে। এবং সেই জুলাই সনদের মধ্যে কি থাকবে, তার কন্টেন্ট কি, সেটা কি জুলাই সনদের মধ্যে কি 47 চলে আসবে, 47 না 71? আমরা তো 47-এর জায়গায় জুলাই সনদে যদি 47-এর কি বলে যে মর্মটা সেখানে থাকে, এসেন্স যদি সেখানে থাকে,
সেখানে তো এদের এই বহু পার্টি সেখানে যাবে না, তাইলে এখানে ঐক্যমত হবে না জুলাই সনদে। এবং ওই জুলাই সনদে মানে আমরা তো সাইন করতে যাব না, কেন আমরা মুক্তিযুদ্ধে তারা তো রিভার্স করে দিচ্ছে। 24-এর দুইটা এসেন্স আছে, 24-এর আন্দোলনের দুইটা এসেন্স আছে, দুইটা মর্ম আছে। একটা হলো মানে পজিটিভ ইতিবাচক, সেটা হলো স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, মানে গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকারের বিরুদ্ধে এইটা একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে, নট বিপ্লব, নট দ্বিতীয় স্বাধীনতা। এটাতে আমরা এগ্রি করি না। কিন্তু এই আরেকটা নেগেটিভ সাইড আছে, সেই নেগেটিভ সাইড হলো ওইটার পরে যখন চলে আসলো 5 তারিখ পর্যন্ত এনিমি হলো হাসিনা, গণতন্ত্র এবং গণতন্ত্র এবং গণবিরোধী সরকার হিসাবে। আফটার 5 এনিমিকে এখন আফটার 5 এনিমি হলো ইম্পেরিয়ালিস্ট ফোর্স অ্যান্ড কমিউনাল ফোর্স এখনকার, এবং যারা এখন নির্বাচন বিলম্ব করতে চায় তারা অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স। হাসিনা অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স ছিল, এখন যারা নির্বাচন ডিলে করতে চাচ্ছে, দেশটাকে সংবিধান নিয়ে বিতর্ক নিয়ে আসতেছে, 4 প্রিন্সিপালে বিতর্ক নিয়ে আসতেছে, দে আর অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স। এখন এরা কোনো মানে প্রো পিপল এবং ডেমোক্রেটিক ফোর্স বলে আমরা মনে করি না। এবং এই বিতর্কে কে জড়াই দিল? এই বিতর্কে তো মানে আমাদের স্বনামধন্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী উপদেষ্টা, হ্যাঁ, ওনার প্রতি সম্মান রেখেই বলছি, উনি এই যে আজকে যে এখানে সোহাগ হত্যাকাণ্ড বলেন, অমুক হত্যাকাণ্ড বলেন, হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য যদি ওখান থেকে মানে বলে কি বলে যে সবাইকে হ্যাকেল করে এবং ওখান থেকে উস্কে দিচ্ছে যে বুলডোজার মানে 32 নম্বর ভাঙতে চাও তোমরা, বুলডোজার ওখানে আছে, কোথায়? কলা বাগানে আছে, সেই বুলডোজার ওখান থেকে নিয়ে আসো। 2 দিন ধরে মানে সেটা ভাঙা হলো, তাহলে গভর্নমেন্ট কোথায় ছিল? এই যে মবটা যেটা মানে বন্ধ করলো না গভর্নমেন্ট, এখানে তো গভর্নমেন্ট তো অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট তো ইম্পার্শিয়াল রোল প্লে করলো না, নিজেকে বিতর্কের মধ্যে নিয়ে গেলেন। ওনার মানে কি বলো যে সহযোগিতায় মানে ওনার উৎসাহে এনসিপি গঠিত হয়েছে। তারা যে মুভটা করতেছে এখন মানে উপদেষ্টাদের একজন তো বলে দিলেন যে আমাদের সরকারি দল এখানে নাই। সরকারি দলকে আমরা সবাই মিলে গণ অভ্যুত্থানের, সরকারও কিছু করছে না, সরকারি দলও কিছু করছে না, সরকারও কিছু করছে না, সরকারি দলও কিছু করছে না। তাইলে এই যে আজকে সোহাগ হত্যাকাণ্ড বলেন, চাঁদাবাজি বলেন, অমুক বলেন, সমুক বলেন, মব সন্ত্রাসটা যেটা মব জাস্টিস প্রথম 2-3 দিন ছিল, কিন্তু যেটা 11 মাস পরও যে মব সন্ত্রাসটা চলছে, মব ভায়োলেন্স চলছে, সেটাই তো আইনশৃঙ্খলা সমস্ত পরিস্থিতি মানে নাজুক করে দিচ্ছে। এই হত্যাকাণ্ড অমুক সমুক এগুলো তো সব বন্ধ হয়ে যেত যদি ওই আসল জায়গায় হাত দেওয়া হতো। এইটা তো এইখানে যে রাজনীতিতে যেটা চলতেছে, যে নানা রকমের মানে কৌশল অপকৌশল, এবং আমি বলবো এটাকে এইটা যেটা চলতেছে যারা সেটা করছেন, ক্ষমতায় বসে হোক, ক্ষমতার বাইরে হোক, বা কোনো মানে আন্তর্জাতিক শক্তি হোক, এই দেশকে নিয়ে একটা জুয়া খেলা হচ্ছে। তো এই জুয়া খেলার সুযোগ, এই জুয়া খেলা থেকে যদি দেশকে বের করতে হয়, ইমিডিয়েট ইলেকশন, একটা রেগুলার গভর্নমেন্ট আসতে হবে, যে গভর্নমেন্টে আসুক, যারা ক্ষমতায় আসুক, তাদেরকে তখন জনগণ দায়বদ্ধ করতে পারবে এবং তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামও আমরা করতে পারবো, এবং মানুষ তার জান মালের নিরাপত্তাটাও পাবে। এই জায়গাটা তো একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন করে দেখার কোনো বিষয় নাই। নির্বাচনের বিকল্প কি আছে বাংলাদেশে? নাথিং। মানে একটা নির্বাচিত সরকার, নির্বাচনের বিকল্প কিছু আছে কিনা? কেন এটা কাউন্টার পোজ করা হচ্ছে যে কি দিতে হবে? আগে ওই কি বলে যে গণভোট দিতে হবে, তারপরে গণপরিষদ এগুলো নিয়ে আসছে। এটা কয়েক মাস আগেও আবার খুব ছিল, মোদি দিয়ে একটু ডাউন করলো, এখন আবার এটা নিউলি, হ্যাঁ, কখন যে কোনটা আসবে আর কোনটা এটা আবার নতুন করে এইটাকে নতুন করে আবার নিয়ে আসা হচ্ছে। তাহলে এখানে ওই যে মেটিকুলাস প্ল্যান আবার নতুন করে শুরু হয়েছে কিনা আমরা জানি না, এই জায়গাটা আমরা দেখছি। তাহলে এই যে নির্বাচনের বিকল্প কোনো অল্টারনেটিভ বাংলাদেশে নাই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের স্থিতি, মানুষের জানমালের নিরাপত্তা, দেশি বিদেশি বিনিয়োগ, যাই কিছু আজকে যদি আনতে হয়,
তাহলে একটা মানে নির্বাচনের মাধ্যমে একটা রেগুলার গভর্নমেন্ট আসতে হবে। এখন উনি ফেল করছেন, নানাভাবে ফেল করছেন। এই জায়গাটা আজকে আমাদের মাথায় থাকা দরকার। সো মিস্টার সর্দার শাখাওয়াত হোসেন বকুল, আমি জাস্ট আপনার কাছ থেকে বুঝতে চাই মানে কি, আমরা লন্ডন বৈঠকের পরে বিএনপি শিবিরে একটা উচ্ছ্বাস বা স্বস্তি লক্ষ্য করেছি, এবং সেটার একটা বিএনপি নেতারা অনেকে ব্যাখ্যা করেছেন যে হয়তো ডিসেম্বরের ব্যাপারে একটু কঠোর মনোভাব থাকলে মানুষ হয়তো ভালোভাবে নিত না। বাট এখন আজকে 13ই জুনে মিটিং হয়েছে, এটা জুলাই মাস, এক মাসও প্রায় এক মাস গেল। এই এক মাসে কি মনে হচ্ছে যে যদিও সেই জয়েন্ট স্টেটমেন্ট শর্ত সাপেক্ষ ছিল, শর্তের বাইরে কি এটা কি মনে হচ্ছে যে সরকার আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন দেবার ব্যাপারে কোনো রকমের আন্তরিকতা বা প্রয়াস আপনি দেখতে পারেন? এখন আপনার কাছে আমার প্রশ্ন দুজনের কাছে, আপনারা আসলে কবে নির্বাচন দেখেন? ফেব্রুয়ারি, ডিসেম্বর, এপ্রিল, নভেম্বর, জুন 2026, 2027 কি দেখেন? আমার দেখা দিয়ে বা শাহ আলম ভাইয়ের দেখা দিয়ে কিন্তু কিছু হবে না। পরিস্থিতির নিরিখে একটা কথা বলি, ডিসেম্বরে আমাদের হার্ডলাইন ছিল ডিসেম্বরে নির্বাচন। আপনি নিশ্চয়ই জুলাই বিপ্লবের পর থেকে আপনি আমাদের নেতা জনাব তারেক রহমানকে অবজার্ভ করতেছেন। হোয়াট আর দ্য রিভলিউশনারি চেঞ্জেস ইন হিজ অ্যাটিটিউড, in his speech, in his directives, in his plans for the nation if he can go to the power, and his thoughts of making PR to other alliance, other political parties. প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট হয়েছে। ডিসেম্বর ওয়াজ আওয়ার লাইন ফর হোল্ডিং দ্য ইলেকশন, আমাদের দাবি ছিল। সেখান থেকে যখন ইউনূস সাহেব এপ্রিলে কথা বললেন এবং হি এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু মিট আওয়ার অ্যাক্টিং চেয়ারপারসন, আমাদের চেয়ারপারসন স্বভাবত কারণে একটা দেশের প্রধান উপদেষ্টা দেখা করবেন, উনি অত্যন্ত হ্যাপিলি দেখা করেছেন। সেইখানে ইউনূস সাহেব, আমি মনে করি আবার এগেইন উইথ অল রেসপেক্ট টু হিম, উনি একটা চাতুর্যপূর্ণ গেম খেলেছে এখানে তারেক সাহেবের সাথে। উনি বলেছে ইলেকশনটা ফেব্রুয়ারিতে করা যাইতে পারে। আর আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি কোনো কন্ট্রোভার্সিতে যান নাই। উনি একেবারেই দেশের বৃহত্তর স্বার্থে, ঠিক আছে, ডিসেম্বরের জায়গায় ফেব্রুয়ারিতে করে যদি উনি শান্তি পান, যদি ওনার কথা মতো আরও কিছু প্রোগ্রেস দেশে করাতে চান, ঠিক আছে, আমি মেনেই নিলাম 2 মাস। যদি আমরা যারা তৃণমূলের বিএনপি, আমরা শিফটিং অফ দ্য ইলেকশন ফ্রম ডিসেম্বর টু ফেব্রুয়ারি, উই ডিড নট ওয়েলকাম ইট মাচ। বাট যখন আমাদের নেতা বলেছেন আমরা এইটাই শান্তি নিয়েছি, উনি নিশ্চয়ই কোনো ভালোর জন্য নিয়েছেন। এবং আপনি জানেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইচ অ্যান্ড এভরি ম্যাটারের সিদ্ধান্ত দেওয়ার আগে প্রত্যেকটা জেলার সাথে ওই ধরনের ইস্যুতে উনি স্কাইপিতে আলোচনা করেন। উনি যখন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে শিফট করলেন, আমাদেরকে কিন্তু স্কাইপিতে উনি মিটিংয়ে বুঝিয়েছেন কী কারণে এটা করেছেন। উই আর স্যাটিসফাইড, ওকে, উনি করেছেন। বাট যেই লোকটা গিয়ে ফেব্রুয়ারির কথা বলেছেন, হাউ ফার হি ওয়াজ অনেস্ট অ্যাবাউট দ্যাট কমিটমেন্ট, এটা একটা প্রশ্ন। এই যে আপনি যেটা বললেন যে নির্বাচনটা মানে আমরা কবে চাচ্ছি বা কবে দেখেন, আসলে কবে দেখি, আসলে চাওয়ার উপরে তো সব। আসলে আমি যদি আমাকে নির্ভয় বলতে বলেন, আমি একটা কথা বলি, ইউনূস সাহেব ইলেকশন দিবেন না, ইলেকশন আদায় করতে হবে। উনি ইলেকশন দেওয়ার মতন কোনো কাজ বা কথাবার্তা, এই যে শাহ আলম সাহেব কতগুলি কথা বললেন, একটার পর একটা ইস্যু তৈরি তারা করার সাহস পায় কোথায়? ইউনূস সাহেবকে কোনো স্টেটমেন্ট দেন যে না এটা বলা ঠিক হবে না, এটা করা যাবে না? একটাও না। উনি যে প্রেস উইং দিয়ে ওই দিন ওনার প্রেস উইং দিয়ে একটা প্রেস কনফারেন্স করালেন, 2 জন লোক প্রেস কনফারেন্সে, শফিকুল ইসলাম সাহেব আর আরেকজন কথা বললেন, একদম একেবারে জড়তার সাথে কথাগুলি বলেন, এগুলি তো বালখিল্যতা। এই কথাগুলিতে আরও প্রমাণ হয়েছে যে ওনাদের ইলেকশন দেওয়ার মতন কোনো চিন্তাধারাই নেই। এবং দেশে যে অরাজকতা এক এক পয়েন্ট উঠছে, আজকে 10টা মাস হয়ে গেল, ওনাকে যে জাতীয় সংস্কারক বলার জন্য কোন লয়ার চেয়েছে, উনি তো কোনো সংস্কারের দ্বারে কাছে উনি নেই, কোনো সংস্কার উনি করেন নাই, করতে পারবেন না, বরং ওই যে বললাম কনফিউশন, কন্ট্রোভার্সি অ্যান্ড কনফ্লিক্ট সৃষ্টি করতেছে। উনি কোনো ইলেকশন দিচ্ছে না। আমরা দেখেন, আমরা কিন্তু এই যে মিটফোর্ডের হত্যার পরে রাত্রে যেই ঘটনাগুলি করেছে, আমরা বিএনপিকে এতই দুর্বল যে আমরা কিছুই করতে পারতাম না? আমরা কয়েক লক্ষ লোক কিন্তু নামতে পারতাম, কিন্তু ইউ মাস্ট অ্যাপ্রিসিয়েট আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে শান্ত থাকতে বলেছেন। ইট ইজ এ কনস্পাইরেসি এগেনস্ট দ্য ইলেকশন, তোমাদেরকে শান্ত থাকতে হবে, আমরা কিচ্ছু বলবো না, আমাদের যা করার আমরা সেমিনার এইভাবে আমরা করে যাব, মানুষের কাছে আর্জ করবো। উনি নিজে তারেক রহমান সাহেব ওই ব্যাপারে যে মন্তব্য দিয়েছেন, কি হামলি
সাবমিশন অনেকগুলি পয়েন্ট দিয়ে যে এটা কি ষড়যন্ত্র না, এবং এটা ভালোভাবে নিয়েছে জাতি, আমাদেরকে শান্ত রেখেছেন। কিন্তু এইভাবে শান্ত থাকলে কিন্তু দেশে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হবে না। এখন যারা এগুলি করতেছে দে আর অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স, যেটা শাহ আলম সাহেব বলেছেন, কমপ্লিটলি গণবিরোধী, গণতন্ত্র বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা শক্তি ইউনাইটেড হয়ে দেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধের মানদণ্ডে দাঁড় করাতে চাচ্ছে, যেটা হতে দেওয়া যাবে না। একটা সময় আমাদেরকে উই হ্যাভ টু শাউট, এই গভর্নমেন্ট ইলেকশন দিবে না, উই হ্যাভ টু রিয়েলাইজ দ্য ইলেকশন। সেটা হলো ফার্স্ট হলো যে প্রধান উপদেষ্টা সাহেব যে যখন জাপানে গেলেন, সেখানে উনি একটা কথা বলছেন, সেটা হলো যে একটি দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায়, একটি দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায়, জাপানে উনি সেটা বলেছেন। কিন্তু ইউনূস সাহেব আবার বলছেন ছোট সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, বড় সংস্কার হলে পরে জুনের মধ্যে। কিন্তু উনি তো ওই জাপানে যে বললেন, মানে যেটা বললেন, উনি তো ডিসেম্বর নির্বাচন চান না, ছোট হোক আর বড় হোক, সেটা তো জাপান ওপেন হয়ে গেছে। তারপরে যে তারেক জিয়ার সাথে বৈঠক করলেন, এবং তারেক জিয়া সেখানে খলিল সাহেব ছিলেন, ওই সেটা সাংবাদিকদের যেটা পাঠ করে শোনানো হলো যে যদি প্রস্তুতি সম্পন্ন হয়, যদি এবং কিন্তু সেখানে ডুবিয়ে দেওয়া হয়েছে, সেই যদি কিন্তুর ফাঁদে কেন সেখানে তারেক জিয়া সাহেব পড়লেন? এটা তো ঠিক করেন নাই। এটা তো কতগুলো হলো কৌশলী খেলা, নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা। ওনার তো মানে ইন্টেনশন তো জাপানেই পরিষ্কার হয়ে গেছে, সেটা তো মাথায় থাকা দরকার ছিল। ডিসেম্বরে যেটা ব্যাংক করা, মানে নির্বাচন কি শুধু বিএনপির বিষয়? বিএনপির চাওয়া পাওয়া, ওরা শুধু বলে যে বিএনপি শুধু নির্বাচন চায়। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জানুয়ারি মাসের 3 তারিখ শরৎ উদ্যানে মহাসমাবেশ করে আমি আমার বক্তৃতাতে 14 পয়েন্টে আমি বলেছিলাম যে অতি সত্বর দরকার নির্বাচিত সরকার। 3বার স্লোগান দিয়ে সেখানে বলছি, জানুয়ারি মাসের 3 তারিখ। তো নির্বাচন তো আমরা মানে এই যে নির্বাচন কখন চান, হবে কি না, হ্যাঁ কনফিউশন তো আছে, মানে ষড়যন্ত্র চলছে নির্বাচন না হওয়ার। তো এখানে যেটা হচ্ছে যে নির্বাচন তো আমরা এখনও ডিসেম্বরের মধ্যে চাই, উইদিন ডিসেম্বর নির্বাচন দিতে হবে, এবং সেই নির্বাচন আদায় করতে হবে। নির্বাচন মানে আদায় করে নিতে হবে। এদেশের মানুষ নির্বাচন চায়, কিন্তু দল মত নির্বিশেষে চাচ্ছে, প্রত্যেকটা মানুষ এটা চাচ্ছে। ইসলামাইজ ফোর্স আমি এটা বলবো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ কত ভোট পেয়েছিল? মুসলমানরা ভোট দেয় নাই, ধর্মপ্রাণ মানুষরা ভোট দেয় নাই। আপনি 70-এর নির্বাচনের কথা বলছেন? হ্যাঁ, 70-এর সবই তো ওদেরকে দিয়েছে। ধর্ম আর সাম্প্রদায়িকতা এক জিনিস না। ধর্মপ্রাণ মানুষ আলাদা বিষয়। সাম্প্রদায়িকতা হলো যে নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, অন্য ধর্মকে ঘৃণা করে, সেই হলো কমিউনাল ফোর্স। কমিউনাল। এখন যারা মানে মাঠে নির্বাচনের বিরোধিতা করতেছে, তারা কোনো ধার্মিক শক্তি না, তারা হলো সাম্প্রদায়িক শক্তি। আরেকটা ভাবেও দেখার সুযোগ আছে, মানে একটা তো আপনি বলছেন যে অন্যের ধর্মকে ছোট করা, আরেকটা হচ্ছে ধর্মটাকে শুধুমাত্রই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা, ধর্মীয় অনুভূতিটাকে রাজনৈতিক স্বার্থে যারা ব্যবহার করছে, মানে এখানে ধর্মীয় ফোর্স আমি যেটা বললাম, হ্যাঁ সেটা কমিউনাল ফোর্স আলাদা, সাম্প্রদায়িক শক্তি আলাদা, আর ধর্মপ্রাণ মানুষ আলাদা। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা যদি আমরা না বুঝি, ইসলামাইজ ফোর্স এখানে মানে বিরোধিতা করছে সেটা না, যারা পলিটিক্যালি ইসলামকে ব্যবহার করছে তারাই এই কনস্পিরেসির সাথে আজকে যুক্ত হয়ে গেছে। আমি একটু জাস্ট শেষের দিকে চলে এসেছি, আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই। বকুল, আপনার কাছে আমি পরে আসি, মিস্টার শাহ আলমের কাছে একটু আগে শুনতে চাই। সামগ্রিকভাবে ধরেন রাজনীতি, নির্বাচন এগুলো তো আছে, কিন্তু অর্থনীতি বা মানুষের জীবন মান, দৈনন্দিন জীবন সব মিলিয়ে মানুষ আসলে বা দেশের অর্থনীতিটাকে আপনারা কীভাবে দেখছেন? মানে রাইট ট্র্যাকে আছে মনে হয় নাকি? আমি আজকে ওই পিজিতে যাচ্ছিলাম রিক্সায় চড়ে, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ তার বাড়ি হলো রংপুরের পীরগঞ্জে, দেশটা দেশে শান্তি আছে? কয় যে না, দেশে শান্তি নেই, আমরা আগে ভালো ছিলাম, এই কথাটাও বলতেছে। তাহলে আমি বললাম যে বাজার টাজার মিলে খোঁজে না, ভালো নাই, হ্যাঁ বাজার এই নামে এই উঠে এই নানা ঝামেলাতে আমরা আছি।
তো দেশের মানুষ তো দেশে বিনিয়োগ হচ্ছে না, আগে বলছি দেশি বিদেশি কোনো বিনিয়োগ নাই। রেমিটেন্সের প্রভাব বাড়ছে ঠিক আছে, কিন্তু দেশি বিদেশি বিনিয়োগ না হলে চাকরি তো হচ্ছে না, বেকারত্ব বেড়ে গেছে, গার্মেন্টস বহু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এই যে 35% যে ট্যাক্স, এই যে ট্রাম্প ট্যারিফ যেটা ট্রাম্প এইটা প্রয়োগ করলো, ওখানে অন্যরা ভিয়েতনাম সেটা থেকে কমে আনতে পারলো, আমাদের এই সরকার সেটা পারলো না, ব্যর্থ হলো। ওরা লবিস্ট নিয়োগ করছিল, এখানে কোনো লবিস্টও নিয়োগ করা হয়নি। আর একটা কিন্তু লাস্টে যেটা একটা অ্যালার্মিং, যেটা আপনারা খেয়াল করছেন কি না, পারস্পরিক স্বার্থের এ বিষয় এখানে জড়িত। তো এই পারস্পরিক স্বার্থটা কি, জিওপলিটিক্সের কোনো স্বার্থ আছে কি না এই ট্যারিফের সাথে, সেটাও আমাদের একটু মাথায় রাখা দরকার। জিওপলিটিক্সের স্বার্থ আছে বলে আমার মনে হয়, যেটি আমরা আগে কথা বলতেছিলাম যে আমেরিকা ভেরি মাচ অ্যাক্টিভ এখানে। আমাদের এখানে ডিপ স্টেট এর কথা বলা হয়, আমাদের এখানে মানে লোকাল ডিপ স্টেট থেকেও মানে ফরেন ডিপ স্টেট খুব তৎপর বলে মনে হচ্ছে। এবং এই ফরেন ডিপ স্টেট তারা ইলেকশন চায় কিনা, তারা ইলেকশন হোক এটা চায় কিনা, এখানে অন্য এরা চাপে আছে কিনা, চাপে আছে না। কিন্তু আমাদের সেনাবাহিনী এই প্রধান বারবার বলছেন যে তারা মাঠ থেকে উঠে যেতে চায়, বাইরে সোলজার রাখতে চায় না। এবং এই কথা প্রচ্ছন্নভাবে বলবার চেষ্টা করছেন সেনা প্রধান যে নির্বাচন বিলম্বিত হলে আসলে দেশের নিরাপত্তা হুমকির মধ্যে আমরা শুনলাম যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারা বলছে যে রোহিঙ্গাদের এখানে 32% হলো ইয়ং পিপল, সেখানে নাকি ওইখানে ট্রেনিং হচ্ছে, রোহিঙ্গাদের মধ্যে আর্মস ট্রেনিং শুরু হয়েছে বলে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সেটা বলছে। সেটা আমরা দেখলাম, শুনলাম, আমি টক শোতে শুনলাম। তাহলে এগুলো যদি এখানে 4টা আর্মস গ্রুপ আছে, তাহলে ওইদিকে ওই যে কুকি চীন তারা আবার বান্দরবন নিয়ে একটা মুভে আছে, ওইদিকে ইন্ডিয়ার ওইখানে কি বলে যে নাগাল্যান্ড মণিপুর ওইখানে টার্ময়েল আছে, চীন এবং চীনের বর্ডারও বার্মার সাথে মায়ানমারের সাথে আছে, আবার ভারতের বর্ডারও মায়ানমারের সাথে আছে। শেষ করতে হবে এইটাতে আমাদের ইলেকশনটাকে লিঙ্ক আপ করছে কি না, এটাও একটু ভাবার বিষয় আছে। এইখানে ওই আপনি যেটা বললেন যে 27-এ হবে কি না, অমুক হবে না, সেইখানে আমাদের সন্দেহ জায়গাটা। কিন্তু বাংলাদেশের মানুষ বসে থাকবে না, বাংলাদেশের মানুষ নির্বাচন আদায় করার জন্য রাস্তায় নামবে। এখানে বিএনপি এখন বড় দল আছে, তারা কি করবে এইটা, এবং তারা নেশনকে সেভ করবে কিনা, এটা তাদের দায়িত্ব আপাতত। ধন্যবাদ। আপনি দেশের অর্থনীতির সম্বন্ধে জানতে চেয়েছেন, আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো। এই গভর্নমেন্ট এই 2-1 দিনের মধ্যে র কটনের উপর 2% AIT বসিয়েছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। 2জন বিজ্ঞ অর্থনীতিবিদ সরকারের সাথে আছেন, সালাউদ্দিন সাহেব এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, বোথ আর মাই টিচার্স। আমি জানি না গভর্নমেন্টের কোন পরামর্শ এটা করছে। ইট হ্যাজ বিন এ ভেরি ড্যামেজিং ইম্পোজিশন অফ AIT অন দ্য টেক্সটাইল সেক্টর। একদম ধ্বংস হয়ে যাবে এখন ইয়ার্ন ইন্ডাস্ট্রিগুলি, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন দিস গভর্নমেন্টের একটা, আজকে আমাকে একজন বিশিষ্ট ব্যবসায়ী বলেছেন, এবং আই ফিল ইট ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, দিস গভর্নমেন্ট ইজ নট অ্যাট অল এ বিজনেস ওরিয়েন্টেড গভর্নমেন্ট। কোনো ব্যবসা দেশে হচ্ছে না, একটা পয়সা বিদেশি বিনিয়োগ আসতেছে না, দেশীয় লোকজন কোনো বিনিয়োগ করতেছেন না। শেয়ার মার্কেট, হুইচ ইজ দ্য হার্ট অফ এন ইকোনমি, ইজ কমপ্লিটলি ফিনিশড, রুইন্ড। দেয়ার ইজ নো এমপ্লয়মেন্ট ইন দ্য নেশন, হোল নেশনে কোনো এমপ্লয়মেন্ট দেশে নেই। এই গভর্নমেন্ট দেখেন, এই যে ট্যারিফের ব্যাপারে উনি যেটা বললেন, US ট্যারিফ অন আওয়ার এক্সপোর্ট গুডস, এই গভর্নমেন্ট ওয়াজ ব্লাইন্ড এবং মার্ক অ্যাজ এ ডেমোক্রেট ফ্রেন্ডস ইউনূস সাহেব। এবং ওনার মতন একজন বিজ্ঞ মানুষই আমি বলবো, উনি এই গত 10 মাসে রিপাবলিকান একটা লবি সৃষ্টি করতে পারলেন না, একটা এমপির সাথে পেয়ার মেনটেন করতে পারলেন না আমাদের দেশের স্বার্থে। মানে হি ইজ নট অ্যালাউড টু দ্যাট সেকশন, অর হি হ্যাজ ফেইলড টু ডু দ্যাট। কার খপ্পরে পড়ে, খলিল সাহেব না কোন সাহেবের খপ্পরে পড়ে উনি কিন্তু অলরেডি বিচ্ছিন্ন হয়ে গেছেন, একটা সিদ্ধান্ত নিতে পারতেছেন না, দেশটাকে রিপাবলিকানদের দ্বারে কাছে যেতে পারেন না। ইউরোপে গেছেন, ইউরোপের ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করেন নাই, একটা দেশের প্রধান উপদেষ্টা উইফিল অ্যাসেম্বলি অফ দ্য কাতার আমির পর্যন্ত ওনার সাথে দেখা করেন নাই। এই যে ওনার ডুবিয়াস রুল,
হোয়াইল অ্যাডমিনিস্ট্রেটিং দিস নেশন, যে ইমেজ নিয়ে উনি এসেছিলেন, যে অ্যাক্টিভিটিস ওনাকে প্রুভ করেছে যে উনি এমন একটা লবির খপ্পরে পড়েছেন যারা এই দেশের কোনো শান্তি চায় না। আমি ইসলামিক ফোর্সও বলতে চাই না, ফান্ডামেন্টালিস্টও বলতে চাই না, তারা নন ডেমোক্রেটিক একটা ফোর্স, তারা দেশটাকে লুটতে চাচ্ছে, দেশটাকে নন ডেমোক্রেটিক রেখে ফয়দা লুটতে চাইছে, ওদের খপ্পরে উনি পড়েছেন। ওনাকে যদি অনেক দিন ওনার মৃত্যু পর্যন্ত তারা যদি গণ্ডগোল লাগিয়ে রেখে দেশে একটা বিশৃঙ্খলা লাগিয়ে ওনাকে যদি এই প্রধান উপদেষ্টা পদে রাখতে চান উইদাউট ইলেকশন, আমি অ্যাট দ্য এন্ড অফ মাই স্পিচ, আমি জানি না আমারটা ঠিক হবে কি ব্যাঠিক হবে, উইদাউট ফাইন্ডিং নো আদার ক্লুজ, নো আদার ভেন্যুজ, আমার দল আমরা অবশ্যই ইলেকশন আদায়ের জন্য, এখনো ডিসেম্বর আর ফেব্রুয়ারি নাই, অতি শীঘ্র ইলেকশনের জন্য আমরা আমাদের নেতাকে অনুরোধ করব, আমাদের নেতা নিশ্চয়ই চিন্তা করবেন, আমরা রাস্তায় নামবো। বাট ওয়াকার সাহেব জাতিরই সন্তান, উনি আমাদের স্বাধীনতার ফসল, ৭১-এর ফসল, আমাদের মানে গর্বিত সেনাবাহিনী প্রধান। হি হ্যাজ টু প্লে সাম রোল। উনি রোল প্লে করেছেন, অনেক বড় ব্লাডশেড থেকে জাতিকে রক্ষাও করেছেন। আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট। উনিও এইভাবে চুপ করে থাকা এই দেশের ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে, ডিসপাইট অফ হ্যাভিং দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আর্মিকে বসিয়ে রাখা, এটাও সমীচীন করতেছে না, নাম্বার ওয়ান। এবং ইলেকশনটা আদায়ের জন্য ওনাকে একটা রোল প্লে করা উচিত। আই ডিমান্ড ইট ফ্রম হিম। ইলেকশন চাই, বাই ডিসেম্বর ইলেকশন চাই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শাহ আলম এবং মিস্টার সর্দার সাখাওয়াত হোসেন বকুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে কথা বলছিলেন এবং এই যে আমরা বিগত সরকারের সময় দেখেছি নানাভাবে বিচার বিভাগকে ব্যবহার করবার চেষ্টা করা হয়েছে এবং বিচার বিভাগের মাধ্যমে নানান রাজনৈতিক ইস্যুকে বিতর্কিত করে তোলবার চেষ্টা করা হচ্ছে। সেই প্রবণতাটা এখনও আছে। আমরা আশা করব যে আমাদের বিচার বিভাগ, বিশেষ করে প্রধান বিচারপতি, সবার শ্রদ্ধেয় এবং সবাই তাকে অত্যন্ত পেশাদার মানুষ হিসেবে দেখেন, যে তিনি এই বিষয়টিতে নিজস্ব যে অবস্থান বা নিজস্ব যে হস্তক্ষেপ সেটা তিনি করবার চেষ্টা করবেন, কারণ এটা আসলে দেশকে অনেক বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে এবং এর মধ্য দিয়ে বিচার বিভাগও বিতর্কিত হয়ে উঠতে পারে। আমরা সেটা কেউই চাই না। আমার দুই অতিথি একমত যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, রাজনীতির স্বার্থে, অর্থনীতির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, বিনিয়োগের স্বার্থে দেশে অনতিবিলম্বে নির্বাচন হওয়া দরকার। বাংলাদেশের ইতিহাস বলে ৯০ দিনের বেশি কোনো নির্বাচন, ৭৮ দিনে ১৯৯১ সালে নির্বাচন হয়েছে। নির্বাচনের জন্য আসলে যথেষ্ট পরিমাণে, আমরা সাম্প্রতিককালে যদি প্রধান নির্বাচন কমিশনের একটি বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারও দেখি, সেখানেও বোঝা যায় যে আসলে সরকার না চাইলে নির্বাচন করা যাবে না, কিন্তু সরকার চাইলে যে কোনো সময় নির্বাচন করা সম্ভব। এর বাইরে যেটা ওনারা বলবার চেষ্টা করেছেন যে নির্বাচনকে বিলম্বিত করবার একটা অপপ্রয়াস লক্ষণীয় এবং এটা দেশের একটা অগণতান্ত্রিক শক্তি, যাদের সঙ্গে সেই অর্থে জনসম্পৃক্ততা নেই, তারা সেটা করবার চেষ্টা করছেন নিজেদেরকে সংগঠিত করবার জন্য, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করবার জন্যে। সব কথার শেষ কথা যেটা ওনারা বলবার চেষ্টা করেছেন যে নির্বাচন যত দ্রুত হয় এর জন্যে সংশ্লিষ্ট সকল মহলকে আসলে একসঙ্গে কাজ করতে হবে এবং নির্বাচন আসলে ওনারা মনে করেন, দুজনই মনে করেন টেবিলের দুই প্রান্ত থেকে এই সরকার নির্বাচন দিবে না, নির্বাচনটা তার কাছ থেকে আদায় করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।